পাঠ করছি সুলেখা তরোয়ালের লেখা গল্প মনের ঠিকানা। বেশ কয়েকবারের চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লাম। স্কুটিটা স্টার্ট নিল না। কাল রাতে ফেরার সময় তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু কিছু করার নেই। এখন যদি অটো ধরতে না ছুটি তাহলে ট্রেন মিস করবই। সকাল থেকে মনটা ভালো নেই, কোনো কারণ নেই, তবু মন যেন বলছে আজ কিছু ঘটতে চলেছে। অটোওয়ালা যেন আমার অপেক্ষাতেই ছিল। একটা পা রাখতেই অটো ছাড়লো। কো প্যাসেঞ্জারদের দিকে না তাকিয়ে উঠে বসলাম। বুকের ভেতর ধরার শব্দ করে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো খুলে গেল। একটা ভীষণ চেনা মানুষের গন্ধ। চোখ বুঝলাম আমি। বুক ভরে শ্বাস নিলাম নিঃশব্দে, সাবধানে, লুকিয়ে। এমন কতবারই হয়েছে যে বাসে, ট্রেনে, লোকের ভিড়ে আমি ওই গন্ধে আকৃষ্ট হয়ে পাগলের মতো ছুটেছি। পরে দেখেছি যার পিছু পিছু অন্ধের মতো ছুটলাম সে আমার কোনো পরিচিত কেউ না। তাই এখন এমন গন্ধ পেলে চোখ বুজে শুধু তাকে মনে করি, কিংবা স্বপ্ন বুনি। হ্যাঁ, আজও বুনি। আমার দৃষ্টি আমার পায়ের আঙুলে স্পর্শ করে আছে। আমার সাহস হচ্ছে না চোখ তুলে তাকানোর। অটো স্ট্যান্ড থেকে স্টেশন 5-7 মিনিটের পথ। কখন পৌঁছে গেছে খেয়াল নেই। একটা রড ধরে নামতে গেলাম, অমনি ডান হাতের শেষ দুটো আঙুলের উপরে হাত রাখলো আমার পাশের যাত্রী। কেঁপে উঠল আমার হৃদয়, আমার সারা শরীর। হ্যাঁ, এই তো সেই চেনা স্পর্শ, সেই হাত যে হাতের মধ্যে হাত রেখে কাটিয়ে দিতাম ঘন্টার পর ঘন্টা। শক্ত কিন্তু মসৃণ হাত। হ্যাঁ হ্যাঁ, সব মিলছে। ওর শরীরের গন্ধ, স্পর্শ, সব। এত বছরও কিচ্ছু ভুলিনি। চোখ তুলে তাকানোর আগেই গম্ভীর শান্ত কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল, কেমন আছো? আমি চোখ তুলে তাকালাম। আবার জিজ্ঞাসা করল, কাকু কাকিমা সব ভালো? চোখ ভরে এলো। জলের কণাগুলো জমে ফোঁটা হয়ে গড়িয়ে পড়ার আগেই একটা ছোট্ট বাচ্চা ছেলে ওর হাতটা ধরে টানতে টানতে বলল, বাবা চলো, ট্রেন এসে গেল। সত্যি, স্টেশনে ট্রেন তখন ঢুকছে। বাবাকে টানতে টানতে এক সুন্দরীর কাছে নিয়ে তার হাতটা ধরল। আমি চিনি এই মহিলাকে। ঠিক চিনি না, অনেক বছর আগে ছবি দেখেছি। পল্লবী। মানসী এর ছবি দেখিয়ে বলেছিল এই সেই মেয়ে। আমি সেদিন কত বোকা ছিলাম, কত অপরিণত। তখন কত বয়স আমার? 21 হবে। মাথাটা ঝিমঝিম করছে, গা গুলোচ্ছে, বমি হবে বোধহয়। ব্লাড প্রেশারটা কমলো মনে হয়, না বেড়েছে? বুকের ভেতরটা কেমন আইঠাই করছে। হিমোগ্লোবিন কমলো নাকি? মনে হয় পটাশিয়ামের অভাবে হার্ট ফেল করব। আজও বেশ হ্যান্ডসাম লাগে তোমাকে। না, আগের থেকেও বেশি। বউ খুব যত্ন নেয়, বোঝাই যাচ্ছে। কত কথা জমে আছে, কত ব্যথা বয়ে বেড়াচ্ছি। তোমায় আর কোনোদিন বলাও হবে না সেসব। কোনো উত্তর দেওয়ার আগেই চলে গেলে। পেছন ফিরে তাকিয়েছ দুবার দেখলাম, হয়তো কোনো উত্তরের আশায়। কিন্তু 1-2 কথায় কি উত্তর দিতাম? ট্রেন স্টেশন ছাড়লো। এই ট্রেনের কোনো কামরায় জানলা দিয়ে দূরে তাকিয়েও তুমি হয়তো আমার মতো স্মৃতির সাগরে ভাসছ। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, দিল লেনা খেল হ্যাঁ দিলদার কা। তোমার হাতে স্প্যানিশ গিটার। বাবাকে দেখে থেমেছিলে তোমরা। থামলে কেন ইয়াংম্যান? এই টাক দেখে? দিল কো দেখো, চেহারে কে না দেখো। দিল সাচ্চা ওর চেহারা ঝুটা। বাবা গেয়ে উঠেছিল। আর.ডি. বর্মন কিশোর কুমার বাবার ফেভারিট ছিল। পুরী থেকে ফিরছিলাম আমরা। সেই শুরু, গান, আহার আর গল্প। কত মজায় যে জার্নিটা কাটলো। আমি ভীষণ লাজুক স্বভাবের ছিলাম। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। মা অধৈর্য হয়ে পড়েছিল, আর আমি প্রার্থনা করছিলাম আরও লেট হোক, স্টেশনেই যেন না পৌঁছয়। আর সারা জীবন এই রাস্তায় কাটিয়ে দিই। কিন্তু সব প্রার্থনা ঈশ্বর শোনেন না, আর আমার তো কোনোদিনও শোনেননি। খড়গপুরে নামবো সবাই, তারপর আর দেখা হবে কিনা কে জানে। বাবাকে মনে মনে কতবার বলেছি, ফোন নম্বরটা তো নিতে পারো। নামার পর বাবাই চাইলো নাম্বারটা। তখন তার মোবাইল ছিল না, ল্যান্ড ফোন। নম্বরটার সাথে সাথেই মুখস্থ করে নিয়েছিলাম। তখন মাধ্যমিক দিয়েছি। এই প্রথম আমার মন এক অন্যরকম ভালো লাগায় পরিপূর্ণ। কাছে না থেকেও আমার চারপাশে মানুষকেই দেখতে থাকলাম। বন্ধ ঘরে কথা বলতাম মনে মনে। খাবার টেবিলে, রান্নাঘর, স্টাডি রুম, বিকেলের আড্ডায়। একদিন তো ওকে বাথরুম থেকে ঠেলে বার করেছিলাম।
এমনই খেয়ালি দুনিয়ায় ওর সাথে ভালোবাসার ঘর বাঁধতে লাগলাম। সেদিন সন্ধ্যায় বাবার সাথে বসে গল্প করছি, ট্রিং ট্রিং শব্দে ফোনটা বেজে উঠল। বাবার হাতের সামনেই ছিল ফোনটা। আরে ইয়াং ম্যান, তুমি? মনে পড়লো এতদিনে? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শুনেছিলাম কাউকে মন থেকে ডাকলে তার ঘুমও উড়ে যায়। কতবার রাতে বিছানায় বসে চোখ বন্ধ করে তাকে ডাকতাম, আর ভাবতাম এই বুঝি আমার আওয়াজ শুনে চমকে উঠে খুঁজবে আমায়। দেখবে একরাশ কালো চুল পিঠে ছড়িয়ে আধো অন্ধকারে আমি দাঁড়িয়ে, আর যেই না আলোটা জ্বলবে অমনি সব ফুস। তারপর সারা রাত আমার মুখটা মনে করে অস্থির হয়ে ঘরে পায়চারি করবে। সকাল হলেই ফোন লাগাবে আর বলবে, তুমি কি কাল এসেছিলে রাতে? কই গো, দেখো কে ফোন করেছে। মার উদ্দেশ্যে বলল কথাটা। কে? মা জিজ্ঞাসা করল। মানস। বাবা কি আমায় একবার ফোনটা দেবে? ভাবতে লাগলাম। মা এসে দাঁড়িয়ে আছে। নাও, তোমার মাসিমার সাথে কথা বলো। কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? সময় করে একবার এসো। এমন ধরনের কয়েকটা কথা বলে ফোনটা রেখে দিল। একবার কারো মনেই হলো না আমারও তো কিছু বলার থাকতে পারে। 1 মিনিট আগে কি বলবো, কি করে মুখে কথা সরবে ভেবেই লজ্জায় লাল হচ্ছিলাম। আর এখন খুব রাগ হচ্ছে বাবা মার উপর। এবার আমি খুব চালাক হয়েছি। ফোনের কাছেই আমি বসি। ফোন এলে যেন আমি ধরতে পারি। কি বলবো জানি না, কিন্তু আওয়াজটা তো শুনতে পাবো। 1 সপ্তাহের মধ্যেই দিনটা এলো। দুপুরবেলা বাবা নেই, মা ঘুমোচ্ছে। আমি খবরের কাগজে শব্দছক পূরণ করছি। ফোনটা বেজে উঠল। হ্যালো। শুনে বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে, উঠছে, বসছে, লাফাচ্ছে। কথা সরছে না মুখে। অনেক কষ্টে না চেনার ভান করে জিজ্ঞাসা করলাম, কাকে চাই? 2 চোখের ঘুম কেড়ে নিয়েছো তুমি, আর আমি খুঁজবো অন্য কাউকে? উত্তর এলো ও প্রান্ত থেকে। শুনে প্রচণ্ড গতিতে দুলে উঠেছিল মনটা। তারপর মাঝে মধ্যেই কথা হতো আমাদের, কিন্তু এইটুকুতেই কি আর মন ভরে? সেদিন প্র্যাকটিক্যাল ক্লাস মিস করে আমার প্রিয় বন্ধু বিকাশের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি দুজনে। তারপর প্রায় সে আসতো আমার স্কুলে। সাইকেলের সামনে বসিয়ে নদীর পাড় ধরে নিয়ে যেত অচেনা রাস্তায়। আমার হাতের উপর থাকতো তার হাত। তার বুকে পিঠ লাগিয়ে ঠেস দিয়ে বসতাম। শুনশানে একটু ঝোপঝাড় গোছের একটা জায়গায় প্রথমবার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলাম আমরা। শক্ত করে ধরেছিলে আমার হাত। এতটাই শক্ত করে ধরেছিলে যে জন্মদিনে বাবার দেওয়া সোনার আংটিটা ভেঙে গিয়েছিল সেদিন। ঘরে ফিরে কেউ উত্তর দেব মাথায় আসছিল না। শেষমেশ বলেছিলাম সোনা নাকি খুব নরম হয়, এটা পরীক্ষা করার জন্য দাঁত দিয়ে চাপতেই এই অবস্থা। এমন করে 5টা বছর কাটিয়েছি বেশ। তারপর মা অসুস্থ হয়ে পড়ল। মাকে নিয়ে বাবার আমি দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়লাম। মানুষকে ফোন করা হয়নি বেশ কিছুদিন। সময় পেয়ে ফোন করলাম, লাইনটা লাগলো না কিছুতেই। পরে বুঝলাম কানেকশনটা কাটা ছিল। চিঠি লিখলাম মানুষের বন্ধু রবিনের ঠিকানায়। বলেছিলাম উত্তর দিয়ে নন্দিতার মেসের ঠিকানায়। নন্দিতা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখনও বিদেশে নেই, যোগাযোগ বিশেষ নেই আর। উত্তরের অপেক্ষা করছি, কিন্তু উত্তর এলো না। চিঠির পর চিঠি, ভীষণ উৎকণ্ঠায় দিন কাটছিল। অবশেষে উত্তর এলো। তুমি নাও, লিখেছে তোমার বন্ধু রবিন। ওর চিঠিতেই প্রথম জানতে পারি তোমার বিয়ের কথা। চিঠিটা পড়ার পর চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। কতক্ষণ এমন ছিলাম জানি না। তারপর সারা রাত ঘুমোতে পারিনি। বাবা মা ভেবেছিল মার চিন্তায় আমার এমন দশা। সকাল হতেই তোমার অফিসের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তুমি তখনও আসোনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তোমাকে এগিয়ে আসতে দেখে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু তুমি চমকে ওঠোনি। আমাকে সামনে দেখে তোমার চোখ খুশিতে উজ্জ্বল হয়েও ওঠেনি, বরং বলেছিলে তুমি নাকি জানতে আমি আসব। আজই আসবো জানতে না, কিন্তু একদিন না একদিন তোমার সামনে এসে দাঁড়াবই তা জানতে। তাই হয়তো উত্তর রেডিই ছিল। বললে, বলো, তোমার হাতে 8 ঘন্টা, যা বলার বলতে পারো। 8 ঘন্টা পর অফিসে মিটিং আছে। তুমি সময় বেঁধে দিলে। তোমার মনে আছে শুধু তোমাকে ফেরাতে পারবো না বলে কতবার টিউশন, প্র্যাকটিক্যাল ক্লাস মিস করেছি। বললে, তা তুমি নিজের খুশির জন্যই করেছো। আচ্ছা, তাতে কি তুমি সুখী হওনি? পল্লবীর ছবি দেখিয়ে বলেছিলে এই সেই মেয়ে। কেন দেখিয়েছিলে? তুমি কি ওর রূপের কাছে আমাকে
নিজের রূপের অভাবটা বোঝাতে চেয়েছিলে? এই তুমি কি সেই তুমি? আমি কালো অসুন্দর, তবুও তুমি ভালোবাসলে কেন? কথার উত্তরে রূপ আর সৌন্দর্য নিয়ে একটা 3 ঘন্টার লেকচার শুনিয়েছিলে। আজ আমার অন্তরের অন্তঃস্থলটা কি আর চোখে পড়ছে না তোমার? একটা ভালো অজুহাত ছিল তোমার। বলেছিলে তোমার 2 বোনের বিয়ের খরচ বাবদ যে টাকা লাগবে সেটা পল্লবীর বাবা তোমাকে পণ হিসেবেই দেবে। না, আমার বাবা পারবে না। মা চিকিৎসার জন্য বাবা জায়গা জমি বিক্রি করতে শুরু করেছিল। জমানো যত ছিল সব শেষ। আমি সেসব বলিনি, শুধু একটা বাজে কথা বলেছিলাম। বলেছিলাম এরপর টাকা লাগলে কি পল্লবীকে কোঠাতে বসাবে নাকি? 8 ঘন্টা বড় দ্রুত শেষ হয়ে গেল। তুমি বললে তোমার সময় শেষ, এখানে বসতে পারো, কিংবা চাইলে বাসে তুলে দিয়ে আসতে পারি। আর এত ভদ্রতা নিতে পারছিলাম না। বললাম বাকি পথটা আমি একাই যাব। ঈশ্বর বোধহয় আশেপাশেই ছিলেন, শুনেছিলেন কথাটা, কিন্তু অর্থটা একটু বেশিই বুঝেছিলেন। সেদিন তোমাদের ফুলশয্যা, সারা দিন আনমনা। বাবা মা ঘরে নেই। বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। একলা ঘরে আমি কখনো চিৎকার করে কাঁদছি, কখনো তোমার আমার একসাথে কাটানো সময়গুলো মনে করে হাসতে যাচ্ছি, অমনি বুকে ব্যথা। বালিশটা বুকে জড়িয়ে মুঠি দিয়ে আঘাত করছি। কখনো তোমায় ভেবে বুকে চেপে ধরছি। আমি দেখতে পাচ্ছি রজনীগন্ধার মালা দিয়ে সাজানো, গোলাপের পাপড়ি ছড়ানো নরম মখমলে বিছানায় তোমার অপেক্ষায় পল্লবী নয়, বসে আছি আমি। তুমি এসে পাশে বসে আলতো করে চুমু খেলে আমার ঠোঁটে। উফ, কি অসহ্য যন্ত্রণা বুকে! এ ব্যথাও সহ্য করতে হবে আমায়? কেউ নেই ঘরে। এবার যদি দড়ি গলায় দিয়ে ঝুলে পড়ি? অসুস্থ মার শীর্ণ মুখটা মনে পড়ল। আবার যন্ত্রণা বুকে, কেউ একটা ঘুমের ওষুধ দাও আমায়। আমি মরছি, বাঁচছি, কাঁদছি, যন্ত্রণায় ছটফট করছি। খেয়াল নেই কটা বাজে। ফোনটা বেজেই চলেছে। ইচ্ছে নেই গিয়ে ধরি। রেগে দৌড়ে গেলাম রিসিভারটা নামিয়ে রাখতে। কি মনে হলো ফোনটা ধরলাম। হ্যালো। বাকি রাতটার কাঁদিনি, কাঁদতে পারিনি। আমি স্তব্ধ, বাকরুদ্ধ। আমার ভেতরটা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। হয়তো তুমি যখন পল্লবীর শরীরে আবিষ্কার করছিলে নতুন নতুন রহস্য, তখন আমার শেষ অবলম্বন, আমার বাঁচার একমাত্র কারণ, আমাকে সম্পূর্ণ একা ফেলে চিরবিদায় নিয়েছে। ডাক্তার দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারায় আমার বাবা মা। ঈশ্বরের কাছে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ আমার কারো প্রতি নেই, না তোমার প্রতি, না আমার বাবা মার কাছে। শুধু প্রশ্ন আছে, যার উত্তর পাবো না কোনো দিন। প্রশ্ন আমার বাবা মাকে, এভাবেই এমন সময় একা ছেড়ে চলে গেলে কেন তোমরা? প্রশ্ন তোমার কাছে, সত্যি কি কোনো দিন, কোনোক্ষণে এক বিন্দু ভালোবাসনি আমায়? কোনো দিনই কি আমার প্রেম তোমার হৃদয়ে একবারও স্পর্শ করেনি? আমার স্পর্শ কি কোনো দিনও তোমার হৃদয়ে দোলা দেয়নি? ট্রেনটা স্টেশনে ঢুকছে, সবাই ব্যস্ত, ছুটছে যে যার গন্তব্যে। আমিও হাঁটছি একা, ঝাপসা দৃষ্টি। আমার শুধু পথ চলা গন্তব্যহীন। পা দুটো নড়ছে না। স্টেশন থেকে অফিসে হেঁটে 7 মিনিটের পথ। অটো ধরলাম আজ। ভীষণ দুর্বল লাগছে। অফিসে ফ্যানের নিচে বসলাম কিছুক্ষণ। ফোন লাগালাম রবিনকে। এখন আমার একটা মোবাইল ফোন আছে। রবিন মানসের বেস্ট ফ্রেন্ড, যার ঠিকানায় মানুষকে চিঠি লিখতাম। ওর চিঠিতেই তো প্রথম জানতে পারি মানুষের বিয়ের কথাটা। বললাম, জানো, আজ ওকে দেখলাম। কাকে? মানুষকে। তুমি কি করে জানলে? তুমি কখন কি কারণে ফোন করতে পারো, আর তখন তোমার মনে কি চলে সব জানি। এতটা তো এত বছরে বুঝেছি। এতটাই বোঝো তুমি আমায়? শুধু তুমি বোঝনি। কি বুঝিনি? বোঝনি তোমারও ভালো থাকার অধিকার আছে। শুধুই অতীতের স্মৃতি আঁকড়ে পড়ে না থেকে এগিয়ে যাচ্ছ না কেন? তুমি তো সব জানো, তাও এই ধরনের কথা বলো কেন? সামনে শুধুই অন্ধকার, শূন্য, খালি সব। কিছুই নেই, কেউ নেই। কে বলল তোমার কিছুই নেই, কেউ নেই? সত্যি কি কেউ নেই? তোমার দুঃখের যন্ত্রণায় কাউকে কি কাছে পাও না তুমি? জানি না কার কথা বলছে ও। বাবা মা মারা যাওয়ার পর দুজন ভাড়াটে ফ্যামিলি নিয়ে একাই তো থাকছি। আর আছে বিধবা পিসি এক। আর কেউ তো নেই কোনোখানে।
কোথাও পড়েছিলাম মানুষ তার সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা সব জমা দিয়ে ফ্রি হতে চায়। আমার কিন্তু এমন কেউ ছিল না পাশে, যাকে বলা যেত সেই তো সারা জীবনের দুঃখ উপহার দিয়ে গেছে। তীব্র যন্ত্রণায় আমি লিখতাম আমার দুঃখের কথা। মনে হতো কোথাও কেউ যদি থাকতো যাকে আমার দুঃখগুলো জমা দিয়ে দিতে পারতাম। একদিন হঠাৎ রবিনকে মনে পড়ল, ওকেই পাঠানো যাক। ওই তৃতীয় ব্যক্তি যে আমাদের সবটা জানে। একদিন সব কাগজ খামে ভরে পোস্ট করলাম ওর ঠিকানায়। উত্তর আসেনি। ওই নিজে উত্তর হয়ে এসেছিল। তখন থেকে ওই একমাত্র যাকে আমি সব বলতে পারতাম। সব জেনে ওই কিনা আমায় বলে সামনে এগিয়ে যেতে। আবার ওর কণ্ঠস্বর, ভেবে বলো, সত্যিই তোমার এমন কেউ নেই যে তোমার পাশে সব সময় আছে? এবার শান্ত আদুরে গলায় জিজ্ঞাসা করছে। আজ ওর সুর এমন পাল্টে গেল কেন? বললাম, আজ তুমি এমন কথা কেন বলছো? কারণ আমি মানুষ, আমারও মন আছে, ভালো লাগা ভালোবাসা আছে। বিশ্বাস করো, আর ধৈর্য ধরতে পারছি না। এতদিন অপেক্ষা করেছি, ভেবেছি তুমি নিজে থেকে বুঝবে সব, কিন্তু চোখ কান বুঝে তুমি শুধু দুঃখের ধ্যানই করে গেছো। একবারও চোখ খুলে দেখোনি একরাশ ভালোবাসা নিয়ে তোমার সামনে বসে রয়েছি আমি। কি বলছো এসব? আমি আর কারো যোগ্য নই। কেন নও? আমি যে আমার সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছি। সে তো সব ফিরিয়ে দিয়েছে, নেয়নি তো কিছুই। আমার সব গুলিয়ে যাচ্ছে, কানে যা শুনছি তা বিশ্বাস হচ্ছে না। এক জীবনে কত কি হয়, তুমি একবার সুযোগ দিয়ে দেখো, সব ভুলে যাবে, কোনো রাতের দুঃস্বপ্নের মতো। এই যে ভুঁড়ি ভুঁড়ি দুঃখের বোঝা আমার কাঁধে চাপিয়ে গেছো, ভেবেছ কোনো দিন আমি বইছি কিভাবে, আর কেনই বা বইছি সব? আমি চুপ করে শুনছি। বলার মতো কিছুই নেই তো আজ আমার। ও বলে চলল, তোমার দুঃখে আমি কষ্টে কেঁদেছি, ভেবেছি এত দুঃখ এত কষ্ট একা বইছো কেমনে। ভাবলাম যাই হোক, আমি থাকবো সবসময় তোমার পাশে। পাশে থাকতে থাকতে কখন যে একটা পাকাপোক্ত ঘর বানিয়েছ মনে টেরই পাইনি। ভাবতাম এত ভালোবাসার একটু কণাও যদি ভিক্ষে দাও তাতেই জীবন ধন্য। তুমি প্রশ্ন করো কেন বিয়ে করিনি? তোমার জন্য। তোমাকে ভালোবাসি, তাই অন্য কাউকে এই জীবনে কল্পনা করতে পারি না। আমি কাঁপছি থরথর করে, বিন্দু বিন্দু ঘাম জমছে আমার কপালে ঘাড়ে। পিয়ন এসে জিজ্ঞাসা করলো, দিদি শরীর খারাপ? ঘামছেন, কাঁপছেন। আরও দু একজন জল নিয়ে এগিয়ে এলো। একটু সুস্থ বোধ করতে কাজে মন দেওয়ার চেষ্টা করলাম। একদিনে মনের উপর এত স্ট্রেস নিতে পারছিলাম না। এখন বুকে ব্যথা অনুভব করলাম, অন্য ব্যথা, মিষ্টি রকম। আমার হৃৎপিণ্ডটা এক নতুন ছন্দে দুলছে। আমার মুখ শুকনো, কিন্তু উজ্জ্বল দ্যুতিময় আমার চোখের ভাষা। যেন কোমা থেকে জেগে উঠছে আমি। এ আমার কি হলো? মন বলছে জীবনে আর একবার জুয়া খেলে দেখ না কি আছে ভাগ্যে। সর্বনাশ তো যা হবার হয়েই গেছে। এবার না হয় আর একবার শেষবারের মতো জীবনকে একটা সুযোগ দে, রবিনকে একটা সুযোগ দে। আজ বাড়ি ফিরবো কি করে কে জানে। শরীরে একটুও শক্তি নেই। অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমেছি, হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সির গেট খুলে গেল। ম্যাডাম, অভাগার উপর রাগ কমে গেলে ভেতরে আসুন। বসলাম। নরম আদর মাখানো স্বরে বলল, জানতাম এখন আমাকেই দরকার তোমার। সত্যিই দরকার কিনা জানি না, কিন্তু আমার ক্লান্ত মন একটা শক্ত অবলম্বন খুঁজছিল তখন। ওর বলিষ্ঠ কাঁধে মাথা রাখলাম আমি। ভাবলেশীন। ট্যাক্সি চলতে শুরু করেছে। অবচেতনে আমি একটু উদ্বিগ্ন নয়। গাড়ি যেদিকে যাচ্ছে যাক, ভালো মন্দ যাই হোক সব মেনে নেব। একটু সুখের আশায় আজ আমি মরিয়া। আমার ভেতরে কে যেন বলছে ভালো হবে সব। আমার ডান হাতটা রবিন নিজের হাতের মধ্যে ধরেছে। আমি ভুলতে চেষ্টা করছি আমার অতীতের স্পর্শ। বারবার মনকে শাসন করছি, বলছি ফিরে আয়, ফিরে আয়, এই তো শেষ ঠিকানা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।